হ্যালো বন্ধুরা, পাঁচফোড়ন জানা অজানা গল্পে সবাইকে স্বাগত। আজকে নিয়ে এসেছি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা রায় কমল। গল্পটি নেওয়া হয়েছে সাহিত্য সংসদ পাবলিশার্সের তারাশঙ্করের গল্পগুচ্ছ এর প্রথম খণ্ড থেকে। আজকের গল্পটি প্রাপ্তবয়স্কদের জন্য। গল্প পড়ার ও বোঝার সুবিধার জন্য গল্পের ভাষার কিছু পরিবর্তন করা হয়েছে। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করছি আজকের গল্প রায় কমল। ছোট আকড়াটি রংচিটে বেড়া দিয়ে ঘেরা, ফাঁকে ফাঁকে কয়টি আম, পেয়ারা, নিম, সজনে গাছ, পেছন দিকে কটা বাঁশঝাড়। দূর থেকে মনে হয় একটা ছোট বাগিচা, তারই মাঝে দুপাশে দুখানি ঘর, আর রাঙা মাটি দিয়ে লেপা একটা ছোট আঙিনা। লোকে বলে সিঁদুর পড়লেও তোলা যায়। মাঝ আঙিনায় একটা চড়ায় জড়াজড়ি করে মাধবী মালতীর লতা দুটো শক্ত বাঁশের মাচার উপরে লতিয়ে বেড়ায়, আর পালাপালি করে ফুল ফোটায় সারা বছর। আখড়ায় থাকে মা ও মেয়ে, কামিনী ও কমলিনী। লোকে বলে মা বেটিরা। মা কামিনী খঞ্জনি বাজায়, গান গেয়ে ভিক্ষা করে, রাধে বাড়ে, আর মেয়ে কমলিনী গান শেখে। মাধবী মালতীর জোড়া লতায় জল দেয়, রাঙামাটি দিয়ে ঘর দুয়ার লেপে, আর হেসে সার হয়। আধবুড়ো বাউল রসিক দাস, বকের মতো লম্বা গলা, অমনি লম্বা হাত পা, দেহখানা বকের মতো নড়বড়ে, লম্বা দাড়িতে বিনুনি পাকায়, বড় বড় চুলে চূড়া বাঁধে। সে কমলিনীকে গান শেখায়। তার আখড়া পাশেই, তবে সে এই আখড়ার আশেপাশে ঘুরে বেড়ায়। সে কমলিনীকে ডাকে রায় কমল। কমলি তাকে বলে বক বাবাজি। রসিক দাস হাসে। মা কমলিনীকে গাল দেয়, মর মুখ পড়ি, 14 বছরের ধেরি। রসিক দাস হেসে বাধা দিয়ে বলে, না না, বকো না, ও আনন্দময়ী রায় কমল। কমলিনী সায় পেয়ে সঙ্গে সঙ্গে জোর দিয়ে বলে, বলো তো বাঘ বাবাজি, বলে মুখে কাপড় দিয়ে হাসে। মা ঝাড় দিতে দিতে ঝাঁটাটা উঁচিয়ে বলে, ফের দেখবি। ওপাশ দিয়ে মোড়লদের রঞ্জন ডাকে, কমলি। কমলি অমনি পালাবার ভঙ্গিতে ছুটতে শুরু করে বলে, নিজের মুখে মার, থাকলো তোর গান শেখা, চললাম আমি কুল খেতে। মা বলে, বেরো বেরো, একেবারে বেরো। মেয়ে কথা আমলেই আনে না, চলে যায়। মা পেছন পেছন দরজা পর্যন্ত এসে হাঁক দিয়ে বলে, বলি ও কুল খেগি, কুল খাস না, আর কুল খাস না, ফিরে আয় বলছি। লোকে বলবে কি সে জ্ঞান করিস। রসিক দাস হাসে। তার হাসি দেখে কামিনী গা জ্বলে যায়। সে বলে, কি যে হাসো মহন্ত, বলি হাসি আসছে তো। রসিক দাস উত্তর করে না। কামিনী আপন মনে বকে যায় আর ঘর ঝাড় দেয়। গান শেখাবার লোকের অভাবে মহন্ত নিজের মনেই গুনগুন করে গান গাইতে গাইতে নিজের আখড়ার পথ ধরে। রঞ্জন হরি মোড়লের ছেলে, কমলিনীর চেয়ে বছর 2-3 বড়। কমলিনীর সে খেলাঘরের বর, সে কমলিনীর কির মারবার গোসাই। ছোটবেলায় বটতলা খেলাঘরের খেলায় রঞ্জন পথের ধুলো গায়ে পায়ে মেখে বটগাছের উঁচু শিখর সিটে বসবার তক্তপোষ, তার উপর বসে বিজ্ঞ চাষির মতো বলতো, আহ যা রোদ, ঘামে যেন সারা গায়ে বান ডেকেছে। বউ, ও বউ, একবার তামুক সাজতো, আর খানিক বাতাস। ওপাশ থেকে চপলা কমলি প্রবলা বধূর মতো ঝংকার দিয়ে বলতো, আহ মরে যায়, বলি গরজ দেখাও কেনে, আমার বলো কত কাজ বাকি, সেসব ফেলে আমি এখন তামুক সাজি, বাতাস করি, বলবার নাকি তুমি, তামুক সেজে খাও। রঞ্জন হুঙ্কার দিয়ে বলতো, এই দেখ, রোদে পোড়া চাষা আর আগুনে তপ্ত ফাল, এ দুই সমান, বুঝে কথা বলিস, দেব ধুমস গতর ভেঙে। কমলি এগিয়ে এসে রঞ্জনের নাকের কাছে পিঠ উঁচিয়ে বলে, কই দে দে, একবার দেখি দে। ও গতর ভেঙে দেবেন, ওরে আমার কেড়ে। রঞ্জন অমনি কমলিনীর মোটা বিড়ে খোপা ছোট হাতের মধ্যে পাকিয়ে গদাগদ কিল বসিয়ে দিত। কমলি টান মেরে রঞ্জনের হাতের মুঠো থেকে চুলের খোপা ছাড়িয়ে নিয়ে রঞ্জনের চোখে মুখে ধুলো ছিটিয়ে কাঁদতে কাঁদতে বলতো, ক্যানে ক্যানে মারবি, ক্যানে
আমাকে মারবা তুই কে? রঞ্জন চুপ করে থাকতো। ইচ্ছে করতো কমলিকে হাত ধরে মানিয়ে নেয়, কিন্তু কেমন লজ্জা করত। ও পাড়ার ভোরা কমলিকে ভালোবেসে বলতো, খেলতে এসে মারবি কেন রে রঞ্জন? রঞ্জনের আর সহ্য হতো না। সে হুঙ্কার দিয়ে বলতো, না, মারবো না। পরিবারের মুখ ঝামটা খেতে হবে নাকি স্বামী হয়ে? কমলি ফুলতে ফুলতে গর্জে উঠত, ওরে আমার স্বামী রে, বলে যে সেই ভাত দেবার স্বামী না কিল মারবার গোসায়? যা যা, আমি তোর বউ হব না, তোর সঙ্গে আড়ি আড়ি আড়ি। এমনি করে সেদিন খেলা ভাঙতো। পরদিন প্রথমেই ভোলা কমলের হাত ধরে বলতো, আজ ভাই তোতে আমাতে। কমলি উপাসে তাকিয়ে দেখতো রঞ্জন ম্লান মুখে দাঁড়িয়ে। বেনেদের মেয়ে পরিতোষ বলতো, তোতে আমাতে, হ্যাঁ। সে সম্মতি নেওয়ার জন্য রঞ্জনের মুখের দিকে তাকাতো, কিন্তু রঞ্জন মাথা নেড়ে বলতো, না ভাই, বিয়েই আমি করব না। ভোলা হেসে ব্যঙ্গ করে বলতো, গোসাই ঠাকুর গো। কমলি হাতখানা টেনে নিয়ে এগোতে ভোলা তার ভাব বুঝে বলতো, আবার মার খাবি কমলি। কমলি বলতো, তা ভাই মারুক ধরুক, পর যখন ওকে বলেছি তখন ঘর ওর করতেই হবে। তা বলে তো আর দুবার বিয়ে হয় না মেয়ের, হ্যাঁ। বলে সে রঞ্জনের খেলাঘরে উঠে একেবারে চাকিয়ে বসে ফরমাস করত, আহ আমার কপাল, মরদর তুমি নও, নুন নেই তেল নেই, বলি সেসব কি আমি রোজগার করে আনবো? বলে সে রঞ্জনের মুখের কাছে হাত মুখ নেড়ে দিত। রঞ্জন কথা বলতো না, উদাস ভাবে বসে থাকতো। কমলি ভোলাকে ডেকে বলতো, সত্যি ভোলা, কর্তা আমার গোসাই হয়েছেন। তারপর ফিসফিস করে রঞ্জনের কানের কাছে বলতো, কোন গোসাই গো? আমাকে কিল মারার গোসাই নাকি? বলে খিলখিল করে হাসত। রঞ্জন অমনি ফিক করে হেসে ফেলত। খেলার ফাঁকে সকলকে এড়িয়ে রঞ্জনও ফিসফিস করে বলতো, আর মারবো না বউ, কালির দিব্যি। কমলি আবার হাসত। সে রঞ্জন আজ তরুণ কিশোর। শুভ্র ক্ষেত্রের কোণে কোণে আজ শীতান্তের কিশলয়ের নীলিমা ভরা রেশ ফুটেছে। আর সে কমলি আর 14 বছরের কমলিনী। দেহে তার ফুল ফোটে নাই, কিন্তু মুকুলের বার্তা, তার চঞ্চল চলনের ঈষৎ চাপা গতিতে, রঙের চিক্কণতায়, চোখের ঈষৎ নত ভঙ্গিমায়, গালের ফিকা লালিমায় ঘেঁষেছে, তবু চাপল্যে তার অন্ত নেই। বয়সের ধর্ম তার সকল মর্মকে জয় করতে পারেনি। তখন ঈষৎ চাপা চপল সে। তাই মায়ের কুলের ভয় দেখানো সত্ত্বেও সে রঞ্জনের সাথে কুল খেতে যায়। রঞ্জন গাছে চড়ে কুল ঝরায়, তলায় চপল গতিতে কমলিনী কুল কোড়ায়। একটা পাকা কুল টুপ করে ঝরে পড়ে, কমলিনী সেটা কামড়ে দিয়ে চেবোতে চেবোতে বলে, আহ কি মিষ্টি রে। উপর থেকে রঞ্জন ঝপ করে লাফ দিয়ে মাটিতে পড়ে, বলে, দে দে ভাই আমাকে আধখানা। কমলিনী আধ খাওয়া কুলখানা রঞ্জনের মুখে পুড়ে দেয়। রঞ্জন অম্বলের টাকরায় টোকা মেরে বলে, বাহ। কমলিনী খিলখিল করে হাসে, বলে, কেমন? রঞ্জন টোকরা মারতে মারতে বলে, খুব মিষ্টি, তোর এটো যে। কমলি হাততালি দিয়ে বলে, বলো হরি বল, আমার মুখে কি চিনি আছে নাকি? রঞ্জন বলে, তুই আমার চিনি। কমলি হেসে এলিয়ে পড়ে, হাসতে হাসতে বলে, তোর এটো আমার কেমন লাগে জানিস? কেমন? ঝাল। তুই আমার লঙ্কা। রঞ্জন বলে, যার যেমন ভালোবাসা। কমলি বাধা দিয়ে বলে, তা তো হলো, আমার এটো খেলি, তোর যে জাত গেল। রঞ্জন খপ করে কমলির হাত চেপে ধরে বলে, আমাকে বিয়ে করিস তো আমি জাত দিই। কমলি বলে, দূর, ছাড় ছাড়। রঞ্জন বলে, বল নইলে ছাড়বো না। বলে আরো জোরে চেপে ধরে। কমলি বলে ওঠে, উফ, আহ, মা মা। রঞ্জন শশব্যস্ত হয়ে ছেড়ে দেয়। কমলি হাসতে হাসতে ছুটে পালায় আর বলে, চাষার বুদ্ধির ধার কেমন, না ভোতা লাঙলের ধার যেমন। রঞ্জন দাঁড়িয়ে ওর দিকে দেখতে থাকে। কমলি ততক্ষণে বাড়ির আঙিনায় জোড়া লতার কুঞ্জ ছায় বসে কুল বাছে। রঞ্জনের মা কমলিকে বলতো হাস্যময়। রঞ্জনকে দিতে গিয়ে আধখানা মন্ডা ভেঙে কমলিকে দিত।
কিন্তু যেদিন রঞ্জন কমলিনীর এঁটো কুল খেয়ে ঘরে ফিরল, সেদিন সে বলল রাক্ষসী, রাক্ষসী আর মুড়ো ঝাঁটা। কুল খাওয়ার ব্যাপারটা নজরে পড়েছিল খোদ হরিমোড়লের, রঞ্জনের বাপে। রঞ্জনের মা কথাটা শুনে গালে হাত দিয়ে বিষম বিস্ময়ে টানা লম্বা সুরে বলল, ও মা, কোথায় যাব গো, জাতকুল দুই গেল যে। রাক্ষসী হারামজাদি কি মেয়ে গো, মুড়ো ঝাঁটাটা মার মুখে, সে হারামজাদা গেল কোথায়? হরিমোড়ল বাধা দিয়ে বলল, চুপ মাগি চুপ, গা গোল করিস নে চেঁচিয়ে, জ্ঞাতে শুনলে টেনে ছড়ানো দায় হবে, পতিত করবে। ধমক খেয়ে রঞ্জনের মা তখনকার মতো চুপ পড়ল, কিন্তু রঞ্জনের দেখা পেতেই নথ নাড়িয়ে ঘন ঘন ভুরু তুলে বলল, বলি ওরে মুখ পোড়া, বলি তোর রকম কি বল দেখি। রঞ্জনও সমানে তাল দিয়ে বলল, খেতে দাও বলছি, গাল খেতে আসি না আমি তা জেনো। মা বলে, দেব, খেতে দেব, ছাই দেব মুখে, কমলির এটো কুল খেয়ে পেট ভরে নেই, সরম নাশা জাত খেকো। সাপের মাথায় যেন ইসের মূল পড়ল। রঞ্জনের রক্ত চোখ নত হয়ে মাটির উপর পড়ে রইল। আড়াল হতে বাপ এসে বলে, হায় মলি না কেন তুই, মুখ হাসালি আমার। রঞ্জন চুপ করে থাকে। তার নীরবতা মোড়লের রাগ অকারণে বাড়ি দেয়। সে বলে, চুপ করে আছিস যে, কথা জবাব দে। তবু কথার জবাব দেয় না। আচ্ছা, আমিও তেমন লোক নই, ত্যায্য ব্যাটা করবো তোকে আমি, দূর করে দেবো বাড়ি থেকে। খবরদার, আজ যাবি না বলছি, মা বিটিদের ত্রিসীমায় দাঁড়াবে না। হ্যাঁ। আস্ফলন করে হরিমোড়ল চলে গেল। রঞ্জন গুম হয়ে বসে রইল। এবার মা এসে সান্ত্বনা দিয়ে বলল, মাঘ মাসেই আমি তোর বিয়ে দেব, এমন বউ আনবো দেখবি কমলি কোথায় লাগে। রঞ্জন মাথা নেড়ে বলল, না। প্রবল বিস্ময়ে মা বলল, কি না? বিয়ে আমি করব না। প্রবলতর বিস্ময়ে মা বলল, কি করবি তবে? রঞ্জন উঠে চলতে চলতে বলল, বেষ্টম হব আমি। রঞ্জনের মা সরম ভরম ভুলে উচ্চ কণ্ঠে ডাকল, মোড়ল, মোড়ল, ও মোড়ল। রঞ্জন এসে উঠল রসকুঞ্জে। রসিক দাসের আখড়ার নাম ওটা। ছেলেদের সেখানে তামাক মিলত, বুড়োদের গাঁজা মিলত, আরও মিলত কারো বা ঢয়ের আকারে বাঁশের হুকো, সাপের মতো আঁকাবাঁকা নল, দুটো সাপে জড়াজড়ি করার মতো জোড়া ডালের ছড়ি, আরও কত কি উদ্ভট সুন্দর সামগ্রী। রসিক দাস বরাত মতো বানিয়ে দিত। রসিক দাস তখন স্নানের পরে আঙ্গুল চালিয়ে ফাঁস ভাঙিয়ে লম্বা দাড়িতে বিনুনি পাকাচ্ছিল। রঞ্জন এসে বলল, মহন্ত। রসিক দাস বলল, রায়কমল রঞ্জন যে হে। রঞ্জনকে সে ওই নামেই ডাকত। রঞ্জন অনেক কথা মনে মনে ফেদে এসেছে, কিন্তু সব কেমন গোল হয়ে গেল। সে চুপ করে রইল। রসিক বলল, কি তামাক খেতে হবে নাকি? ভাত খেয়েছ? রঞ্জন যেন একটা সুযোগ পেল। কথাটা ধরে সে বলল, না, খাই নাই, হেতায় খাবো। মহন্ত রসিকতা করে বলল, যা যাবে যে হে। রঞ্জন ফস করে বলল, বেষ্টম হব আমি মহন্ত। মহন্ত কিছু বলেন, শুধু উপভোগের ভঙ্গিতে ঘাড় নাড়ে আর গুনগুন করে। গুনগুনের মাঝে রঞ্জনের কানে গানটা ধরা পড়ে, যাতে কোন মন সবে গুছিয়ে চন হইনু দাসী। সে লজ্জায় রাঙা হয়ে বলে, ধোত, ধান ভানতে শিবের গীত, তোমার হলো কি মহন্ত? রসিক ঘাড় নেড়ে নীরবে হাসতে হাসতে বলে, রসিকের রস এসেছে। বিরক্ত হয়ে রঞ্জন বলে, তা তুমি কি বলছো বলো, আমাকে ভেগ দেবে তুমি? রসিক নির্বিকার ভাবে বলে, রায়কমল বলে তো দেবো। রঞ্জন রেগে বলে, কেন, কমলি কি তোমার হাকিম নাকি যে সে না বললে হবে না? মহন্ত হেসে 5-6 বার ঘাড় নেড়ে একটা মাত্র কথা বলে, রঞ্জন উঠে বলে, তবু যদি বক বাবাজি না বলতো সে। মহন্ত শুধু হাসে, কথা বলেন। রঞ্জন বলে, বেশ, চললাম আমি তারই কাছে। রসিক বসে দাঁড়িয়ে নয় আর গুনগুন করে।
কমলি তখনও একা একা বসে বাকি কুলগুলো বাঁচছিল, আর মাঝে মাঝে সেই খা খা বলে রঞ্জনের হাত ছাড়ানোর কথা ভেবে আপন মনে খুক খুক করে হাসছিল। ওপার আর ভোলা এসে এদিক ওদিক চেয়ে কমলির সামনে বসে বলল, কমলি। কমলি বলল, কি? ভোলা টেনে টেনে বলল, এই এলাম একবার। কমলি ভেঙিয়ে বলল, বেশ, যাও এইবার, বলে সেই খিলখিল হাসি। ভোলার সকল কথার খেই হারিয়ে গেল। সে হাঁটুতে হাত রেখে নীরবে বসে রইল। কমলি কুলবাচা ফেলে হাঁটুতে হাত রেখে একই ভঙ্গিতে বসে বলল, বসলি যে? তার চেয়ে ভাই তুই আমার কুল বেছে দে, আমি একটু বসি। ভোলা হাফ ছেড়ে বাঁচে। সে তাড়াতাড়ি কুল বাঁচতে শুরু করলো। কুল বাঁচতে বাঁচতে ভোলা একপাশে অলসভাবে পড়ে থাকা কমলির হাত খপ করে ধরে বলল, কমলি। কমলি হাতখানা টেনে নিতে বলল, ছাড় ভোলা, ছাড় বলছি। ভোলা বলল, না। কমলি চট করে মুক্তো ডান হাত দিয়ে এক মুঠো কুল ছুঁড়ে ভোলার মুখে মারল। কাঁচা কুল ঠক করে বাজে, পাকা কুল ছিতরিয়ে চটচটে চোখ মুখে ভরে যায়। ভোলা থু করতে করতে কমলি হাত ছেড়ে নিজের মুখ মুছতে থাকে। বাইরে থেকে চাপা ডাক আসলো, চিনি। ভোলা চমকিয়ে বাইরের দিকে ছুটল। কমলি হেসে লুটোপুটি খেতে খেতে বলল, যাস না ভোলা, যাস না, ভয় কিসের? বলতে বলতে বাইরের দরজায় এসে দেখল এ মুখে ভোলা পালাচ্ছে, ও মুখে দ্রুত রঞ্জন চলে যাচ্ছে। কমলি ডাকলো, লঙ্কা হে লঙ্কা। রঞ্জন উত্তর দিল না, একবার ফিরেও তাকালো না পর্যন্ত। কমলি উচ্চকণ্ঠে হাঁকলো, আচ্ছা আচ্ছা, এই হলো, মনে থাকে যেন, বলে দুপা ভেতরে এসে আবার উচ্চকণ্ঠে বলে, আমিও কারো কেনা বাদী নই, বলে ওপাশে মুখ ফিরিয়ে ডাকলো, ভোলা ভোলা। ভোলার পলায়নের বেগ বেড়ে গেল। কমলি ফিরে আবার কুল বাজতে শুরু করলো। নিজের মনে বলতে শুরু করলো, ওরে চলে গেলি গেলি, তাতে আমার বয়েই গেল। একেই বলে আলুনো রাগ। তার রাগ করলি করলি, আপন ঘরে বেশি করে ভাত খাবি, বলে হাসতে চেষ্টা করলো, কিন্তু হাসি আসলো না, শুধু পটপট করে কুলগুলো বোটা ছাড়িয়ে গেল। মা কামিনী ভিক্ষা করে ফিরে তার দিকে চেয়ে বলল, ও মা গো, এখনো উনুনে মুখে কাঠ পড়েনি, জলের ঘড়া ঠনঠন করছে, এ কি? বলি, হ্যালো কামিনী, তোর রীতিকরণের কি বল দেখি। কমলি অহেতুক ঝঙ্কার দিয়ে বলল, পারবো না, আমি পারবো না, আমি পারবো না, খেতে দিবি নাই দিবি, বলতে বলতে সে কেঁদে ফেলল। শুধুই বকুনি, শুধুই বকুনি, যার যত রাগ আমার উপর। কেন, আমি কি করেছি কি? মা মেয়ের কান্নার মমতায় গলে গিয়ে তার পিঠে হাত বুলিয়ে বলল, কিছু তো বলিনি মা, আমি বলছি বুড়ো মানুষ, তেতে পুড়ে এলাম, এখন আবার জল আনা। কমলি জল ভরা চোখে হাসতে হাসতে বলল, ঠান্ডা হও তুমি, আমি আনছি। কমলি চলে যেতেই এসে পড়ল হরিমরল, রঞ্জনের বাপ। সে যেন এই অবসরটুকুর প্রতীক্ষাতেই কোথাও দাঁড়িয়েছিল। এসেই কমলির মায়ের হাত দুটো চেপে ধরে কাকুতি ভরে বলল, কামিনী, তোরও সন্তান আছে, আমার সন্তান আমাকে ফিরিয়ে দে, আমাকে বাঁচা কামিনী। কামিনী সবিস্ময়ে হাত দুটো ছাড়িয়ে নিয়ে বলল, হলো কি? কি হলো মোড়ল? মোড়ল সমস্ত বলে, শেষে চোখের জল ফেলে বলল, সে বলে বিয়ে করবে না, বেষ্টম হবে, বলে বাড়ি থেকে চলে এসেছে। কামিনী বলল, এত দূর হয়ে থাকলে এখন ছাড়াছাড়ি হলে আমারই মেয়ের সুখ হবে মোড়ল। আমাকে কি মা হয়ে মেয়ের বুকে সেল আনতে বলো, তুমি সন্তানের পিতা হয়ে? হরিমোড়ল বলল, টাকা দেবো আমি, তোর মেয়েকে দুবেকে সম্পত্তি দেব। কামিনী বাধা দিয়ে বলল, ছি, আমার মেয়ের কি ইজ্জত নাই? হরিমোড়ল আরো কাকুতি করে বলল, হরি হরি হরি, তাহলে জিভ খসে যাবে আমার। কামিনী বলল, যাও মোড়ল, আমার মেয়েকে নিয়ে আমি কিছুদিন সরে যাব, ছেলেকে তুমি বিয়ে দিয়ে বাগিয়ে নিও। সাথে সাথে বাইরের বেড়ার কাছে একটা শব্দ হলো, ঢপ।
কামিনী ছুটে বাইরে যেতে যেতে বলছিল, কে কে কমলি না কে? সত্যি সে কমলি। তার কাঠের কলসিটা খসে পড়ে ভেঙে গেছে, আর সে ভেজা কাপড়ে দাঁড়িয়ে কাঁপছে। হরিমুরল দ্রুত পদে অপরাধীর মতো পালিয়ে গেল। স্নেহতরল কষ্টে মা বলল, ভেঙে গেল, যাক, আয় ভিজে কাপড় ছাড়বি আয়। কমলি মৃদু হাসি হেসে বলল, না, জল আনি। কামিনী বলল, সেই বেশ, চল মায়ে যেয়ে দুঘরা জল নিয়ে আসি। পথে যেতে যেতে কমলি, মা, কিরে, রাসে নবদ্বীপের মেলা, নবদ্বীপ চলো না মা। ও গায়ের কটি লোক যেতে যেতে বলছিল তারা যাবে। কামিনীর কথা ফুটল না, চোখের শিরা কটা রুদ্র জলে টলটল করে উঠল। কমলি আবার বলল, যাবে মা? কামিনী বলল, যাব। ফিরবার পথে কামিনী বলল, ফিরেই তোর বিয়ে দেব, নবদ্বীপে চাঁদের মতো চাঁদ খুঁজে নিয়ে আসবো আমি। মেয়ে বলল, না, চপলা আজ সবলা ধীরা। তার কথা যেন হেসে ওড়াবার কথা নয়, উপেক্ষার নয়। ঘরে কলসি নামিয়ে সেই আবার চপল চাটুল চরণে কমলি বাইরের দিকে পথ ধরল। মা বলল, কোথায় যাবি আবার? নবদ্বীপ যেতে হবে, বলে আসি বক বাবাজিকে। বলে সেই খিলখিল হাসি। কামিনী কিন্তু ওই হাসির অন্তরালে অশ্রুর সাগরের সন্ধান পেল। তারই ছোট কয়টা ঢেউ তার চোখ দিয়ে উঠলে পড়ল। খানিক পরেই রসিকদাসকে পাকড়াও করে কমলিনী হাজির। মাকে বলল, এই নাও, বললে বিশ্বাস করে না, তুমি বলো তবে হবে। কামিনী বলল, বসো মহন্ত বসো, কথা আছে, শোনো। কমলি, যা তো মা, ওদের বাড়ি থেকে খানিকটা নুন নিয়ে আয়। কমলিনী মাথা নেড়ে বলল, ওই তো ভারে শের দিরুনে নুন রয়েছে, তুই যা না, ওতে হবে না। ওতে না হলে মন্দরুনো নুনেও তোমার মরণ হবে না, আমি পারবো না। যাও না মা, খানিকক্ষণ বেরিয়ে এসো। মায়ের কথা শুনলে বুঝি পাপ হয়? এবার কমল হেসে বলল, বলো না মা তুমি, কমল তোমার শুকোবে না। কামিনী হরিমোড়লের কথাগুলো বলল। বলতে পারল না রঞ্জনের কথা, তার জাত দেওয়ার কথা, তার গৃহত্যাগের কথা। কমলিনী সেটুকু পূরণ করে দিয়ে বলল, সে বলেছে সে বিয়ে করবে না, জাত দেবে। মহন্ত, বাপ মায়ের ছেলে মা বাপের থাক, চলো আমরা চলে যাই। রসিকদাস বলল, তাহলে কাল সকালেই, কি বলো রায় কমল? বলে সে গান ধরে দিল, গোড়ার সেরা গোড়া চন্দ, চলো দেখে আসি সখী। কমল শুরু করে বলল, গান ভালো লাগছে না বক বাবাজি। গান থামিয়ে রসিকদাস বলল, তবে আমি পোটলা বাজছি, তোমরাও বাঁধো। কিন্তু রাস্তার বাইরে গিয়ে আপন মনে গান ধরল, মথুরাতে থাকলে সুখে আসতে তারে বলিস নে গো, তাতে মরণ হয় যদি মোর সুখের মরণ জানিস নে গো। নবদ্বীপে কামিনী যে বাস করার মতোই জাকিয়ে বসল। আখাড়া কিনল। সকাল সন্ধ্যায় আখাড়ায় গান হয়। বৈষ্ণব মহন্তদের নিমন্ত্রণ করে। রসিকদাস বলে, এ যে চাঁদের হাট বসিয়ে দিলে গো রায়ের মা, আহ, কি সব সুন্দর চেহারা। গোরাচন্দের দেশের রূপই আলাদা। কমলিনী বলে, তাহলে গঙ্গার তীরের রূপে তুমি মজেছ, এইবার ভালো দেখে একটা বৈষ্ণবী করে ফেলো। বলে মুখে কাপড় দিয়ে হাসে। রসপাগল রসিকের যেন একটু লজ্জা হয়। সে বলে, রাধে রাধে, রাধারানীর জাত, কৃষ্ণ পূজার ফুল। কি যে বলো রায় কমল। কমলিনী বলে, তা পেশাদির মালা, গলায় পরাও চলে, পায়ে না মারালেই হলো। তা কি বলো? তোমার কথা বলো, কি সুদচ্ছ বলো, নবদ্বীপ কেমন? কমলিনী মাথা নেড়ে সর্বদেহ মনে অস্বীকার করে বলে, ভালো নয় বক বাবাজি। খানিক পরে বলে, তবে গঙ্গা ভালো। প্রবল বিস্ময়ে রসিকদাস বলে, এমন সোনার গোড়ায় তোমার মন উঠল না?
না বক বাবাজি, তবে হ্যাঁ, এই রূপের সত্যি মানুষটি যদি পেতাম তবে পায়ে বিকোতাম, তা ঠিক। এবার রসিক দাসের রস জোগালো, বলল, রায়কমল রঞ্জনকে ভুলে? কমলিনী হেসে বলল, তা সোনার মোহর পেলে কি কেউ রূপর আধুলি বলে না বলো? তবে রায়কমল, আধুলি টাকার তফাতের লোকও তো রয়েছে। টাকাটা নিয়ে আধুলির মায়া ছাড়ো না। সাধে কি বকবাবাজি বলি, চুনোপুটিতেও তোমার লোভ। অতটুকু তফাতে মন ওঠে না, অত লোভ নেই আমার। দিনে দিনে মাস কেটে গেল, মাসে মাসে বছর পূর্ণ হয়ে গেল, তবু কামিনী নবদ্বীপের বাস উঠালো না। বলল, আর কেন, চলে তো যাচ্ছে দিন, শেষ দিন কটা আর এইখানেই কেটে যাক। কমল কোরাক দিনে দিনে আজ পূর্ণ প্রস্ফুটা, পূর্ণতার গাম্ভীর্য, সেই চাপা চাপল্যটুকু আজ পূর্ণ ফোটা কমলের দোদুল দোলার লালায়িত ভঙ্গিতে রূপ নিয়েছে। নিজের দিকে নিজে চেয়ে কমলিনী নিজেকে একটু মন্থর করতে চেষ্টা করে, লজ্জাও হয়, আবার স্বভাবের চাটুলতাও মরে না। সে চাটুল লজ্জায় রূপ অপূর্ব। রসিকদাস সে রূপ দেখে বিভোর হয়ে পড়ে, মাঝে মাঝে গুনগুন করে গান গায়। ঢল ঢল কাঁচা অঙ্গের লাবণী, অবনী বাইহা যায় রে, অবনী বাইয়া। কমল ভ্রুকুটি করে বলি, রস হলো কত? রসিক একগাল হেসে বলে, ভোমরা বয়স মানে না রায় কমল, আমরণ ফুলের রূপের বন্দনা গেয়েই বেড়ায়। কমল ঝংকার দিয়ে ওঠে, বেশ তুমি থামো মাহন্ত। রসিকের সে হাসি মেলায় না, বলে, আমি না হয় থামছি, কিন্তু তুমি মহন্ত নামটি ছাড়ো দেখি। কমলিনীর হাসি শুরু হয়, চাপা হাসিতে মুখ তুলে সকৌতুকে সে বলে, কেন তুমি মহন্ত নও নাকি? খুব জোরে মাথা নেড়ে মহন্ত বলে, না। তবে তুমি কে? এবার কমল মুখে কাপড় চাপা দেয়। রসিক বলে, আমি রায়কমলের বকবাবাজি। চাপা কাপড় ঠেলে তরুণী কণ্ঠের অবাধ্য হাসি জলকলো ধ্বনির মতো বাইরে আসে। অবাধ্য রসিক গানটির পাত পূর্ণ করে বলে, ঈষৎ হাসির তরঙ্গে হিল্লোলে মদন মূর্ছা যায় রে, মদন মূর্ছা যায়। কামিনীর শেষ ইচ্ছে পূর্ণ হলো, সেই নবদ্বীপেই দেহ রাখলো। বেশ কিছু হয়নি, সামান্য দিনের জ্বর, তাও বেশি দিনের নয়, 4 দিন। শেষের দিন কমনী বলল, মরণে আমার দুঃখ নেই মহন্ত, গোড়াচন্দ্রের চরণে মা গঙ্গার কোলে এ সুখের মরণ আমার। তবে রসিক দাস বাধা দিয়ে বলল, মিছে ভাবছ কেন রায়ের মা, কি হয়েছে তোমার? কামিনী হেসে বলল, হয়েছে সবই, মরণের সারা আমি পাচ্ছি। আমার মনে হচ্ছে কি জানো, আমি যেন তোমাদের হতে দূরে, অনেক দূরে চলে যাচ্ছি। শোনো, মরণে আমার খেদ নেই, শুধু মেয়ের ভাবনা আমার মহন্ত। চোখের জলে রসিকের বুক ভেসে গেল। সে বলল, ভেবো না তুমি, তাই যদি হয় রায়কমলের ভার আমি নিলাম। কামিনী মুখে হাসি ফুটল। সে বলল, সে আমি জানি মহন্ত, কিন্তু কই কমলি কই? কাঁদতে কাঁদতে কমল মায়ের বুকে মুখ রেখে বলল, মা। কামিনী হেসে অবসাদে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, কাঁদিস না বেটি, মা কি চিরদিন কারো থাকে রে? কমলিনী তবু কাঁদল। মা বলল, শোন, যাবার সময় আমায় নিশ্চিন্ত কর। কমলিনী বলল, বলো। শোন, যে লতা গাছে জড়ায় না সে চিরকাল ধুলোয় গড়াগড়ি যায়, জানোয়ারে মুচড়ে খায়। কমলিনী ব্যগ্রভাবে বলল, মা কষ্ট হচ্ছে তোমার, চুপ করো তুমি, আমি বিয়ে করব। কামিনী একটা স্বস্তি নিঃশ্বাস ফেলল। আহ। তারপর সে দুটো কথা বলল, বাপ মায়ের ছেলে কেড়ে নিস না যেন। কমলিনী শপথ করল, না না না। মহন্ত তখন আরম্ভ করেছে,
জয় রাধে রাধে। কামিনী বলল, গোবিন্দ গোবিন্দ। কালের তলে তলে ঘুমপাড়ানি গানের মতো বিশ্বরণী গান গেয়ে মা মাটি মানুষের দুঃখ ভোলায়। কমলিনীও দিনে দিনে মায়ের শোক ভুলল, আবার হাসলো, কীর্তন গাইল। ব্যথাতুর শিশু বেদনার উপশমে কাঁদন ভুলে হাসলে মায়ের মুখে যে হাসি ফোটে, রসিক দাসের মুখে সেই হাসি ফুটল। একদিন রসিক দাস বলল, রায়কমল, তাহলে? কথাটা বলতে যেন তার বাদ ছিল। এই কুণ্ঠা থেকে কমলিনী হেসে বলল, কি তাহলে, বলোই না গো। বকবাবাজির গলায় কি কাটা ফেঁদেছে নাকি? রসিক দাস গলাটা খেকে দিয়ে ছেড়ে বলল, না তা। কমলিনী হেসেই ছাড়া। রসিক দাস এবার চট করে বলে ফেলল, তোমার বিয়ের কথা। কমলিনী গম্ভীর হয়ে গেল, খানিক এক দৃষ্টিতে চেয়ে রইল, বলল, কাটায় আটকেছে বটে। আচ্ছা, এ বেলাটা সবুর করো মহন্ত, ও বেলায়। কথাটা শেষ না করেই ঘরে গিয়ে বসল। সারাটা দিন আর ঘরের বাইরে আসলো না। কথার মালা যারা উচ্চারণান্তেই মহাশূন্যে অদৃশ্য হয়ে যায়, তাহাতেও কি মানুষ আষ্টে পৃষ্ঠে বাঁধে? এ পাশ যে ছিঁড়বার উপায় নেই। তার অন্তরাত্মা অনির্দিষ্ট লোকের উদ্দেশ্যে কাতর প্রার্থনা জানায়, মা, মা, কথা ফিরিয়ে নে গো মা। উত্তর আসে না। উপায়হীনী নারী বিশ্বদরদির পায়ে মাথা কুটে, এই মনহীন দেহ কাকে দেব, কেমনে দেব? অথচ দিতেই হবে, এ কি তোমার বিধান? উত্তর আসে না। কমলিনীর মন মানুষের রাজ্যে ফিরে আসে। সে খুঁজে বেড়ায় কাকে এই বঞ্চনা করবার অধিকার আছে তার। রসিকদাস সারাটা দিন বাইরে বসে অনির্দিষ্ট ভাবনা ভেবে কাটিয়ে দিল। রসিকদাস বসেছিল পূর্বমুখে। সন্ধ্যার স্বর্ণাভা মুখে মেখে কমলিনী তার সম্মুখে দাঁড়িয়ে ম্লান হাসি হেসে বলল, মালার তরে যে ফুল চায় মহন্ত। রসিক পরমানন্দের সঙ্গে সঙ্গে উঠে বলল, নিয়ে আসি। কিছুক্ষণ পরে সিক্ত বস্ত্রে ফিরে এসে রসিক বলল, রায়কমল, কমল ফুল এনেছি। কথাটা সে সম্পূর্ণ করতে পারল না। কমলের রূপ দেখে এলানো চুলের রাশি, পরনে টকটকে রাঙা পাড় তসরের শাড়ি, নাকে ক্ষীণ রেখায় আঁকা শুক্ল প্রতিপাদের চন্দ্রকলার মতো রসকুল, কপালে সন্ধ্যার গধূলি তারার মতো শুভ্রটি। আভরণ নেই, কিন্তু তাই যেন অনেক। কমলিনী বলল, রাখো, আমি চন্দনটা ঘষি। ওই কাপড়টা ছাড়ো দেখি। কাপড় রেখেছি। রসিক দেখল কমলিনীর শখ করে কিনে আনা ফিতাপার শান্তিপুরের কাপড়খানি। পরমানন্দে কাপড়খানা পরতে পরতে বলল, শিরোপা যে মজুরির চেয়েও দামি গো। তারপর হুকুম করো, সুবল সখাকে ডাকি। কমলিনী মালা গাঁথতে গাঁথতে বলল, আর এক গাছি মালা গাঁথো দেখি। পরম কৌতুকে রসিক মালা গাঁথতে গাঁথতে বলল, খুব ভালোই হবে রায়কমল, সুবল সখা আসা মাত্র পরিয়ে দেবে। কমলিনীর মালা যত শেষ হয়ে আসে সে তত তাগিদ দেয়। বলি, আর দেরি কত, আমার শেষ হলো যে। রসিক রসিকতা করল, রায় ধৈর্য। তারপর সুতোর গীত বাঁধতে বাঁধতে বলল, আমারও মালা তৈরি গো। কমলিনী আপন হাতের মালাটি রসিকের গলায় পরিয়ে দিয়ে প্রণাম করে বলল, এইবার তোমার মালা আমায় দাও। অতর্কিত রসিক দাস আত্মস্বরে বলল, এ কি করলে রায়কমল? কমলী সুন্দর হাসি এসে বলল, মালার প্রসাদ দেবে না আমায়? বলে চন্দন দিয়ে রসিকের কপাল চর্চিত করে দিল। এবার রসিক হাসল। সে নিজের হাতের খসে পড়া মালা কাছি তুলে কমলের গলায় পরিয়ে দিয়ে তার সুন্দর মসৃণ ললাটে সুন্দর করে সুবঙ্কিম অলকা তিলকা আঁকিয়ে দিল। আঁকতে আঁকতে সে গাইছিল, কৃষ্ণ পূজার কমল আমি রেখে দেব মাথার পরে। কমল লীলা কৌতুকে বলল, হলো তোমার, এবার আমি বাসর সাজাই। রসিক বলল, না গো রায়কমল, বাসর সাজাবো আমি। আমাদের লীলা উল্টো। এ লীলায় তুমি কাঁদবে, আমি কাঁদব।
রসিক দাস বাসর সাজালো, একদিকে টাটকা ফুল, আরেকদিকে শুকনো ফুলে। বলল, তুমি আর আমি। কমলিনী বলল, তার চেয়ে আঙারে সাজালে না কেন? রসিক অপ্রস্তুতির হাসি হেসে বলল, না না, শুকনো ফুলগুলো ফেলে দিই। বাধা দিয়ে কমলিনী বলল, না, ওই থাক। বলে সে গিয়ে শুকনো শয্যার উপরে উঠে বসে বলল, তোমার তো শয্যা হবে না, হবে আমার। টাটকা শয্যে তোমার। বলে খিলখিল হাসি। রসিক দাসের সমস্ত বুক গুড়গুড় করে উঠল। একটা ক্ষীণ কম্পনে দেহ কাঁপছিল। রায় কমল, থাক। কমলিনী ম্লান হাসি এসে বলল, যা করতে হয় তা না করলে কি চলে? আর আমার বিয়ের একটা স্বাদ আহ্লাদ আছে তো। রসিক শয্যার পরে বসে কমলিনীর হাত নিজের হাতে নিয়ে বলল, রায় কমল, আধুলির বদলে শেষে আদলার মালা গলায় গাঁথলে। কমলিনী বলল, সোনা তামায় বড় দাদা লাগে গো। সোনা বলেই তো গলায় গাঁথলাম। তামা যদি হয় তবু জানবো ওই আমার সোনা। সোনা তামার তফাৎ তো মনের ভুল। রসিক কমলের মুখখানিতে পরিপূর্ণ আলো তুলে ধরল। দেখে দেখে আজ যেন মেটে না। কমল হেসে বলল, বগই বটে তুমি, গাল নিয়ে ও কি হচ্ছে? রসিক দাস সহসা প্রবল আকর্ষণে কমলিনীকে বুকে টেনে নিল। কমলিনী ছাড়াবার ব্যর্থ প্রয়াস করে পারল না। ওই শীর্ণ হাতে যেন মর্ত হাতির বল, কঙ্কাল যেন ফাঁসির দড়ির মতো দৃঢ়। সে আর্ত কণ্ঠে প্রার্থনা করল, মহন্ত, মহন্ত। সকালে উঠে মহন্ত যেন পাষাণ হয়ে গেল। নিশ্চল মুখ, স্থির শূন্য দৃষ্টি, চোখের সামনের কোলে কোলে আঁকা শুধু রাতের অন্ধকারে ঝরা অশ্রুধারার রেখা। কমলিনী সে মূর্তি দেখে শিহরিয়ে উঠল। কতবার সান্ত্বনার কথা বলতে গিয়েও সে পারল না। রসিকদাসী আগে কথা বলল, কমল। ডাকটা কমলের কানে কেমন যেন ঠেকল, যেন খাটো খাটো। কমল সম্মুখে এসে দাঁড়ালো। মহন্ত কাকুতি ভরা কণ্ঠে বলল, কমল, আমি মানুষ। অসমাপ্ত কথা, কিন্তু অর্থ স্পষ্ট। কমল উত্তর দিল, কেউই পাথর নয়, তবে তুমি আজ পাথর হয়েছ দেখছি। কান্না যেন সুরে ঝরে পড়ছিল। মহন্ত বলল, অহল্যার মতো পাষাণী বুঝি হলাম কমল। কমল কতকালে গৃহিণীর মতো আঁচল দিয়ে মহন্তের চোখের জল মুছে দিয়ে বলল, এ দায়ের মালা তুমি ছিঁড়ে ফেলো মহন্ত। মহন্ত বলল, না। কমল বলল, আমার তরে তুমি ভেবো না। আক্ষেপের সুরেই যেন মহন্ত বলল, না, পারবো না, পারি নাই। কাল রাতে পালাতে গিয়েও পারি নাই। পা উঠেছে, চোখ ফেরে নাই। বলে সে কমলের হাত দুখানি ধরে কাকুতি করে বলল, তুমি যেন আমায় ছেড়ো না কমল। আজন্ম কুমার বৈরাগীর বুকের ক্ষুধা এতদিন ঘুমন্ত জনের বুকের ক্ষুধার মতো অবিচল ছিল। আজ আহার্য সম্মুখে ধরে তাকে জাগানোই সে ক্ষুধা রাক্ষসে গ্রাস বিস্তার করে বসল। সে গ্রাস দেখে তার আজন্ম সাধনার বৈরাগ্য শিহরিয়ে উঠল। বৈরাগ্যের পরাজয়ে বৈরাগী যেন মরল। রসিকের সে রসের উৎস কোথায় শুষ্ক হয়ে গেল। সুখশরীর গান আর জমে না, রসের গান আর সে গায় না। এই গুমোট কমলিনীরও অসহ্য হয়ে উঠল। তার জন্য শ্বাস রুদ্ধ হয়ে আসছিল। সে একদিন বলল, এ তো আর ভালো লাগে না মহন্ত। রসিক চমকিয়ে উঠল। বিবর্ণ মুখে নিষ্ফল দৃষ্টিতে কমলের মুখের দিকে চেয়ে রইল। কমলিনী আবার বলল, চলো কোথাও যাই। রসিক যেন একটু জীবন্ত হয়ে উঠল। ঘর যেন তার বিষ হয়ে উঠেছিল। সে বলল, তাই চলো কমল, তাই চলো। কোথায় যাবে বলো দেখি। কমল বলল, বৃন্দাবন। শিহরিয়ে রসিক বলল, না, ব্রজের চাঁদকে এ মুখ দেখাতে পারবো না। কমলের মরতে ইচ্ছে হলো। নিজের দিকে চাইতে তার ঘৃণা হচ্ছিল। সে মহন্তকে বলল, আমার মাঝে কি এত পাপ আছে মহন্ত? রসিক উত্তর দিতে পারল না।
অপরাধ নত মস্তকে মাটির দিকে চেয়ে রইল। কমল চোখ মুছতে মুছতে আবার বলল, বেশ, কোথাও গিয়ে কাজ নেই, পথেই ঘুরবো শুধু। রসিক বলল, তাই চলো আজই। সে উঠে দাঁড়ালো। কমল হেসে বলল, উঠো বললেই কাঁধে ঝুলি, ঘর তোর। রসিক বলল, থাক থাক, পড়ে থাক। ঘর যখন আর বাঁধবো না, ঘর তখন সাথে নিয়ে কি করব? কমল বলল, যা খুশি তোমার তাই করো। পরাজিত বৈরাগী মুক্তির আশায় কাঁধে ঝোলা তুলে মাথায় নামাবলি বাঁধতে বাঁধতে কতকাল পরে আজ অভিসারের পথ ধরল। ঘর ছেড়ে পথে দাঁড়িয়ে বৈরাগী যেন হাঁপ ছেড়ে বাঁচল। কমলের সুবাস সে পায়, কিন্তু কমল মৃণালের বন্ধন আর সহ্য করতে পারছিল না। সে যেন এতটুকুই চেয়েছিল। বাজারের গ্রামের মুখে পথের পাশে পুকুরের ঘাট দেখিয়ে পথবাসী নরনারী দুটি ঘর পাতল। কমলিনী স্নান সেরে রান্না বসিয়ে বলল, কুলির ভাড়ারে নুন নাই যে গো বৈষ্ণবী ঠাকুর। মহন্ত নুন আনতে গেল। নুনের ঠোঙা হাতে ফিরে দেখে কমলিনীকে ঘিরে দর্শকের দল। পরম কৌতুকে মহন্ত দর্শকদের পেছনে দাঁড়িয়ে কমলিনীকে দেখল। হ্যাঁ, দেখবারই রূপ বটে। ভেজা এলোনো চুল ভাঁজ করে মাথায় তোলা, নাকে রসকলি, কপালে তিলক, অনিন্দ রূপ। দর্শকদের দোষ দিতে পারল না সে। একটু গর্ব হলো তার, এই কমলমালার মালিক সে। দর্শকের দল শুধু দেখে নিরস্ত ছিল না, প্রশ্নের আর অন্ত ছিল না। কিন্তু প্রশ্নের জবাব ছিল না। কমলিনী নিজের দর্পে গরবিনীর মতোই বসেছিল, এদিকে তার ভ্রুক্ষেপিনে। একজন বারবার জিজ্ঞেস করছিল, কি নাম গো বষ্টমীর, ঘর? পেছন থেকে রসিক উত্তর দিল, নাম রায়কমল, বাস রসকুঞ্জে। কথার শব্দে পিছনে ফিরে সবাই রসিক দাসের দিকে চাইল। মাঝখান থেকে কে বলল, ও আবার কে হে? রসিক দাস কমলিনীর পাশে এসে সেই লতার লাঠিটা ঠুকে বলে, আজ্ঞে আমার নাম খেটে হাতে আয়ন ঘোষ গো প্রভু, অষ্টমীর বষ্টম গো আমি। দর্শকের দল সরে যেতে শুরু করলো। মহন্ত হেসেই সারা। নির্জীব বৈরাগী যেন আজ বেঁচে উঠল। আপন মনে গুনগুন করতে করতে বলল, রায়কমল। কমল ম্লান হাসি হেসে বলল, তবু ভালো, আজ কতদিন পরে রায়কমল বলে ডাকলে। ঘর ছাড়ার কোন আনন্দে বৈরাগী আজ মাতোয়ারা কে জানে। রসিকের রসায়রে আজ যেন বান ডাকল। স্মিত হাস্যে কৌতুকোজ্জ্বল চোখে সে বলল, তাই ভালো রায়কমল, মান তুমি করো আজ। গেরস্তের দুয়ারে দুয়ারে আমি মানের পালা গাইব। কমল হেসে বলল, গান তুমি গাইতে পারো, কিন্তু মান তো ভাঙাতে পারবে না। লজ্জা, পাপ। খুব জোরের সঙ্গে বৈরাগী বলল, খুব পারবো গো রায়কমল, খুব পারবো। পাপ লজ্জা ঘরেই ফেলে এসেছি আমি, তাই তো আজ আবার তুমি আমার রায়কমল। মায়ার টানে না পথের ফেরে কে জানে, পথের মানুষ দুটি এসে উঠল আপন গ্রামের প্রান্তে রসকুঞ্জের দুয়ারে। দুয়ার বললে ভুল হবে, রসকুঞ্জের ধসে পড়া ভিটি প্রান্তে। মনের কোণে মমতা কোথায় লুকানো ছিল কে জানে। বৈরাগীর চোখে জল আসলো। কমলকুঞ্জের অবস্থাও তাই। তবে অটুট আছে এখনো জোড়ালতার কুঞ্জটি, কিছু বেশি ঘন হয়েছে মাত্র। আর তলের রাঙামাটিতে গজিয়েছে সবুজ গাছের আস্তরণ। পথবাসী মানুষ দুটি সেই ছায়াতলে বসল। কমল বলল, বড় মায়া হচ্ছে মহন্ত, থাকতে মন চাইছে। রসিক তখন আপন মনে গান ধরেছে, বহুদিন পরে বধুয়া এলে, দেখা তো হতো না পরাণ গেলে। গানের শেষে মহন্ত বলল, আর যাব না রায়কমল, বাতাসে মাটিতে আমাকেও যেন জড়িয়ে ধরেছে। তবে আমাকে কিন্তু রসকুঞ্জে থাকতে দিতে হবে। কমল হেসে বলল, তাই হবে গো বৈরাগী, তুমি তোমার কুঞ্জেই থাকবে, ভয় নাই তোমার, ধ্যান তোমার ভাঙবে না। মহন্ত বলল, না গো, আসবো আমি। সায়নের বদলে রাতের ঝুলনে তোমায় দোলাতে আসবো। রাসের রাতে ফুলের গয়না নিয়ে তোমার দরবারে আসবো আমি। ফাল্গুনের পূর্ণিমায়
আবির কুমকুম নিয়ে আসবো আমি। ব্যঙ্গের হাসি হেসে কমল বলল, একটি লীলা যে তোমার বাকি রইল ঠাকুর, গিরি গোবর্ধন ধারণ। মহন্ত বলল, সে পালা তো আগেই সারবো আমি। কমল কুঞ্জের চাল ছাইয়ে বর্ষা নিবারণ তো করতেই হবে আমাকে। তবে আমি তো এ খেলা সে হয়ে আসবো না গো, আমি হব দূতি। কমল বলল, ফুলের মালা কি ফাঁসি হয়েই গলায় লেগেছে মহন্ত, যে ছিঁড়তেই হবে? মহন্ত বলল, দূর দূর, বাজে বকে সময় মাটি। বলি, ওগো বৈষ্ণবী, পেটের কথা ভাবো, চলো দুয়ারে দুয়ারে দুটো মেগে আসি। বলে সে একতারায় ঝংকার দিয়ে উঠল। ম্লান হাসি হেসে কমল বলল, চলো, কিন্তু শাক দিয়ে কি মাছ ঢাকা যায় মহন্ত? পথে একতারা বাজিয়ে বাউল চালে চরণে যেন নৃত্যে ঝরে পড়ছিল মহন্তের। কমল আবার বলল, মহন্ত, একদিন এই কথাটাই শুধিয়েছিলাম, আজ আবার শুধায়। আমার মাঝে কি এত পাপ আছে মহন্ত? একতারা নীরব হয়ে গেল। নৃত্যপট চরণে গতি কেটে যায়। মহন্ত উত্তর খুঁজে পায় না। কমল নিজের দিকে দেখে, চিক্কন উজ্জ্বল ত্বক, ফুলের পাপড়ির মতো। বুকের নিঃশ্বাসে সে সুরভির আভাস পায়। মন তাকে বলে, কোথায় পাপ? সে আর প্রশ্ন করল না। গৃহস্থের দুয়ারে এসে বলল, বাজাও মহন্ত, একতারা বাজাও। বলে সে গান করে। দুয়ারে দুয়ারে বৈষ্ণবী গান গেয়ে ভিক্ষা করে। গ্রামের মানুষ জিজ্ঞাসা করলে মহন্ত গানে উত্তর দেয়, বলো বলো তোমার কুশল শুনি, তোমার কুশলে কুশল মানি। মেয়েরা কমলিনীকে বলে, এ যে লক্ষ্মী ঠাকুরন্তি হয়েছিস কমলি, নবদ্বীপের জলে গুণ আছে। কমলের মুখে লজ্জিত হাসি ভরে ওঠে। কথার জবাব দেয় রসিক দাস, সে যে গোড়া চাঁদের দেশ, রূপের সায়র গো। কৌতুক চপলা পল্লী নারী বলে, তা বটে, তোমারও চেহারা জৌলুস হয়েছে দেখছি। কথার শেষে তারা মুখে কাপড় দিয়ে হাসে। রসিক দাস অপ্রস্তুত হয় না, স্মিত মুখে বলে, কাল যে কলি, নয়তো শুকনো গাছেও ফুল ফুটত। মুখের চাপা কাপড় ভেদ করে নারী কণ্ঠের অবদ্ধ হাসি বাইরে আসে, খিলখিল। মেয়েরা কৌতুক ভুলে কৌতূহলে মেতে জিজ্ঞেস করে, তা কমলি, এখনো সোদা আছিস নাকি? তোর বোষ্টম কইল? মহন্তকে এবার লজ্জায় নীরব হতে হয়। কমলি জবাব দেয় স্মিত মুখে, এই আমার মহন্ত। মেয়েরা আবার হেসে বলে, কাল কলি হলে কি হবে মহন্ত, নামের গুঞ্জার নাই, শুকনো গাছে ফুল ফুটেছে। মহন্ত বলে, ভিক্ষা দাও গো, পাঁচ দূর ফিরতে হবে। রঞ্জনদের বাড়ি কাছাকাছি এসে মহন্ত বলল, রায়কমল, আজ থাক, দুটো পেট এতেই চলে যাবে। কমল বলল, বাহ, তা কি করে হয়, আমার লঙ্কার বাড়ি, না গেলে বলবে কি? টুকু দ্বিধার লেশ তার কণ্ঠস্বরে ছিল না। মহন্ত সবিস্ময়ে তার মুখের দিকে চাইল। আনন্দোজ্জ্বল মুখ, দৃষ্টি সামনের পথে এগিয়ে চলেছে। কমলি হাঁকল, রাধে কৃষ্ণ, ভিক্ষা পাই মা। সাথে সাথে মহন্তর একতারা ঝংকার দিয়ে উঠল। যন্ত্রের ঝংকারে একটি তরুণী সামনের রোয়াকে এসে দাঁড়ালো। সিথান্তে সিঁদুর, মাথার অবগুণ্ঠন গায়ে তার লেখা, যেন বাড়ির বধূ সে। চাঁদের উদয়ে কোমল দল যেন মুতিয়ে গেল। কমল স্থির দৃষ্টিতে তার দিকে চাইল। তার অন্তর্যামী মন বলল, সে পর, সে পর, সে পর। তার বিভোর মনের মাঝে ছিল সেই আগের ছবি। কালের পরিবর্তনের সে কল্পনাও করতে পারেনি। বধূটি হেসে বলল, গান গাও গো বষ্টুমি। কমল সেই ভঙ্গিতেই বলল, তুমি বউ? বধূটি লজ্জিত হাস্যমুখে চোখের পলকের ইঙ্গিতে ঘাড় নাড়ার ভঙ্গিতে উত্তর দিল, হ্যাঁ। ওই পলকিত পলকে যখন ঘাড় নেড়ে দোলায়, কমল বুঝল বধূটির আনন্দের অভাব নেই, সে তাকে পেয়েছে। বড় করুণ হাসি তার অধরে ফুটে উঠল। সে বলল, গান শুনবে বউ? বলে মহন্ত গান না ধরতেই সে গান ধরল।
সুখী বলিতে বিদরে হিয়া, আমার বধুয়ান বাড়ি যায় তোমার আঙিনা দিয়া। ফিরবার পথে মহন্ত বলল, চলো রায় কমল, আজই হেঁটা হতে ওঠা যাক। কমলের বুকের মাঝে তুফান বইছিল। এত বড় বঞ্চনায় সে বাঁচবে কি করে? তবু সে বলল, না। মহন্ত মুদির দোকানে কয়টা জিনিস কিনে ফিরে দেখলো আখড়ার ভাঙা উঠানের উপরে ইটের উনান তৈরি করে ঝরা পাতার ইন্ধনে কমল ফু দিচ্ছে। মুখখানা তার রাঙা, চোখের জলে নিটোল গাল দুটো চকচক করছে। মহন্ত যেন কেমন হয়ে গেল। একটা প্রবচন আছে, ছেলে কোলে মরে জলে ফেলবো, তবু না পোষ্যপুত্র দিব। বৈরাগীর অন্তরের স্বামিত্বটুকু ওই ভাবের ইচ্ছায় জ্বলছিল। তার জিহ্বাগ্রে কটা কঠিন কথা এসে জুটল। সে বলে ফেলল, বলিও চোখের জল ধোঁয়ায় না মায়ায় গো। উগ্র ভঙ্গিতে আহতা ফণির মতো মুহূর্তে কমল মাথা উঁচু করে স্থির দৃষ্টিতে মহন্তের দিকে চাইল। কিন্তু বিচিত্র নারী মন। দেখতে দেখতে দৃষ্টির তীব্রতা কোথায় চলে গেল। অধরে স্বল্প কঠিন হাসির রেখা ফুটে উঠল। কমল অতি ধীরভাবে বলল, মায়ারই বটে। মহন্ত গুম হয়ে বসে রইল। কতক্ষণ পরে একটা দীর্ঘশ্বাসের সাথে সে গুমট ভাবটা ঝরে গেল। মহন্ত উঠে কোমলের হাত ধরে অতি কোমল কণ্ঠে বলল, রায় কমল। কমল হাতখানি টেনে নিয়ে বলে, আমার মাঝে পাপ আছে। অতি সুন্দর হাসি হেসে মহন্ত বলে, না গো না, পাপ কি তোমার হয়? পাপ আমার। কমলের বাঁকা মন কথার অর্থটা বাঁকিয়ে ধরল। সে প্রদীপ্ত হয়ে হাত ছাড়িয়ে নিল। মহন্ত সকলের উপেক্ষা নীরব মাথায় পেতে নিল। তবু তার মনের হাসি মিটল না। কতক্ষণ পর লতা দুটি ছায়াতলে বসে গুনগুন করে গান ধরল। কহে চণ্ডীদাস শুনো বিনোদিনী, সুখ দুঃখ দুই ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তাই ঠাই। মানুষের যত্নে আখড়া আবার সুখের হয়ে উঠল। আবার গান জমল। পাঁচজনে আসলো, সেই ভোলা, বিনোদ, পঞ্চানন। কিন্তু তারা আনন্দ করে চলে যায়। ঘরের মানুষ দুটির জন্য পড়ে থাকে শুধু অশান্তি। ভোলা আসলে কমল বলে, এসো ভোলানাথ, কাজা তৈরি, বলে হেসে সারা। ভোলা পরমানন্দে বলে, কই মহন্ত, দম লাগাও। পঞ্চানন আসলে কমল বলে, নাম গান করো পঞ্চানন, বলে বাউলের সুরে নিজেই গান ধরিয়ে দেয়। পঞ্চানন পঞ্চমুখে গাই হরি নাম। পঞ্চানন গানে জের টানে, গান জমে ওঠে। আবার ভোলাকে কত বরাত করে, ভোলা দুখানা কাঠ করে দে ভাই। ভোলা কুড়াল নিয়ে কাঠের চেলা দেয়, কখনো রাঙামাটিও এনে দেয়। এমনি কত বরাত খাটে, আর কমলিনীর দুয়ারে পড়ে থাকে। একা ভোলা নয়, বিনোদ, পঞ্চানন সবাই। লোকে কত কি বলে, ভোলা পঞ্চুর মা গালি দেয়। কমলের তাতে ভ্রুক্ষেপ নেই, সে প্রতিবাদও করে না। কতদিন রাত্রিরে সবাই চলে যায়, মহন্ত পর্যন্ত নিজের আখড়ায় চলে যায়। ভোলা আবার ফিরে আসে। কমল বলে, কি? ভোলা বলে, বলি আর একটু থাকি। কমল বলে, তামুক খাবে, সাজবো? ভোলা বলে, ছেলেবেলার তামুক সাজা মনে পড়ে। কমল যেন উৎকীর্ণ হয়ে কি সোনার ভান করে বলে, ওই তো ছেলে রাখছে। সঙ্গে সঙ্গে সে চেঁচিয়ে মহন্তকে ঢাকে, মহন্ত, ও মহন্ত, দেখো তো ভোলা ছেলে কোথায়, পথে কাঁদছে। মহন্ত নিজের ঘর থেকে বেরিয়ে এসে বলে, কই না তো। কমল হাসতে হাসতে বলে, তবে ভোলারও ভুল, আমারও ভুল। তারা চলে গেলে কমলের হাসি, কথা আর কিছুই মনে থাকে না। কমল যেন কঠিন হয়ে পড়ে। মহন্ত বলে, অনেক রাত হল রায় কমল, অনুযোগের সুরে। কমল কঠিন কণ্ঠে বলে, মহন্ত, মালা তো তুমি ছিললে পারো,
মহন্ত পালিয়ে নিজের আখড়ায় এসে কাঁদে আর বলে, তা যে পারি না গো, তা যে পারি না। নিরুপায়ে বৈষ্ণব অন্তর্বাসী গোবিন্দের পায়ে মাথা ঠুকে কাঁদে, গলার মালা আমার মাথায় তুলে দাও গো গোবিন্দ, মাথায় তুলে দাও। সে উৎসবে আসলো না শুধু রঞ্জন। ভোলা বলল, আজ ডেকেছিলাম মহন্ত, কিন্তু এলো না। বলে কি জানো? মহন্ত একতারা ঝংকার দিয়ে বলল, কাজ কি ভাই পরের কথায়, নাম করো গো, কাজ হবে। কমল বলল, কার কথা ভোলা? ভোলা কমলের মুখের দিকে চেয়ে রসিকতা করে বলল, বলবো না। কমল ভ্রুক্ষেপহীন স্থির দৃষ্টিতে তার দিকে চেয়ে বলল, সে এলো না। সে দৃষ্টির সামনে ভোলা আর রসিকতা জোগালো না। সে শুধু বলল, না। কমল বলল, কি বলল? ভোলা কাকুতি করে বলল, না ভাই কমল, সে কথা তুই শুনিস না। সখীর এই অকৃত্রিম মমতার আঘাতে কমলের চোখে জল আসলো। সে ছলছল চোখে অধরে হাসি মাখিয়ে বলল, না তুই বল। ভোলা যেন অপরাধীর মতো বলল, বললে বেনে পুকুরের ঘাটে তার মুখ দেখলে পাপ হয়, সে মুখ আর। কমলের চোখের পাতার ঘেরে জল আর ধরল না, ফোঁটা জল উপচিয়ে পড়ল। ভোলা বলল, আর একবার ডাকবো কমল? কমল বলল, ছি। রঞ্জন বলেছিল সে মুখ আর দেখবে না, কিন্তু সেদিন বেনে পুকুরের বাঁধা ঘাটে সে মুখ দেখে আর চোখ ফেরাতে পারল না। জনহীন ঘাট। কমল স্নান সেরে ভেজা চুল নিংড়াচ্ছিল। রঞ্জন ঘাটের উপর এসে দাঁড়ালো। সিক্ত বস্ত্রে ঘেরা সে রূপ দেখে রঞ্জনের চোখ আর ফিরল না। এই কমল, এত রূপ! সব দেহ মনে রঞ্জনে যেন আগুন ধরে গেল। সে ডাকলো, চিনি। কমল কণ্ঠস্বর ছিল, কিন্তু এই রূপ তার মনের ছবির সাথে মিলল না। এ তো সেই কমল কিশোরটি নয়। নয়নের কোলে এর যে সেই আনন্দ নেই। এ যে সবল যুবা, পাথরের মতো বুক, দৃঢ় বাহু, নয়নে উগ্র ক্ষুধা। নারীর দৃষ্টি আরো দেখল, এই বুকের অন্তরালে ক্ষুধার সন্ধান তো মেলে না। তীব্র নীল সে হৃদয়। কমল শিউরিয়ে উঠল। শত চেষ্টাতেও সে ওই উগ্র মূর্তিটাকে তার রঞ্জন বলে উত্তর দিতে পারল না। লঙ্কা। রঞ্জন এসে তার অনেক কাছে দাঁড়ালো। তার স্নান শীতল অঙ্গে রঞ্জনের প্রশ্বাস এসে লাগছিল। তার মনে পড়ল মহন্তের সে ক্ষুধা আর বিষের দাহ। কমল কলসিটি কাকে নিয়ে দ্রুত পদে চলে আসলো। পথে সে হাঁপাচ্ছিল। যেটুকু ছিল সেটুকুও গেল, কি নিয়ে থাকবে সে? সেদিন সন্ধ্যায় আকারায়ের দরজায় রঞ্জন এসে দাঁড়ালো, হাঁকলো, মহন্ত। রসিকের বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সে মনে মনে গোবিন্দ স্মরণ করে হাসি মুখে রঞ্জনকে আগ বাড়িয়ে নিল। সাথে সাথে গান ধরল, ও কবুজার বন্ধু কেমনতে পাশিলে রাই মুখ ইন্দু। কমল খঞ্জনি ফেলে উঠে গেল। মহন্ত এসে বলল, উঠে এসো রায় কমল। কমল বলল, আমার মাথা ধরেছে। মহন্ত আবার বলল, ছি, রঞ্জন কি বলবে? কমল হাত জোড়ে আত্মকাকুতে বলল, পায়ে পড়ি তোমায় মহন্ত, আর আমায় দগ্ধে মেরো না। মহন্ত বাইরে চলে গেল। কীর্তন শেষে যে যার বাড়ি ফিরল। মহন্ত আবার এসে কমলের মাথায় হাত বুলিয়ে বলল, রায় কমল, মাথায় হাত বুলিয়ে দেব? কমলের আজন্ম বেদনার বাঁধ আজ ভেঙে গেছিল। সে কেঁদে বলল, আজকের মতো আমাকে মাফ করো মহন্ত। একটি রাত মহন্ত, একটি রাত। মহন্ত বলল, একটি কথা শোনো। কমল বলল, কাল মহন্ত, কাল। মহন্ত বলল, কাল আর হয়তো বলা হবে না। কমল বলল, না বলা হয় ওগো, তুমি বলো না, আমারও শুনে কাজ নেই। মহন্ত ধীরে ধীরে উঠে গেল। কমল তেমনি ভাবেই পড়ে রইল। দরজা খোলা। বাইরে ঘন অন্ধকার। নিস্তব্ধ গ্রামে শুধু রজনী প্রবাহের একটা সনসন শব্দ। সেজন্য কমলের বুকের কান্নার প্রতিধ্বনি।
সে এসে পা টিপে ঘরে ঢুকলো। কমল চমকিয়ে বলল, কে? রঞ্জন কমলের গায়ে হাত দিয়ে মৃদুস্বরে বলল, চিনি। চুপ, শুনতে পাবে। পাপ সাপের মতোই তার প্রকৃতি, গোপনতার মধ্যেই তার বাস। কমল পাশ কাটিয়ে ঘরের বাইরে ছুটে রসকুঞ্জের দুয়ারে আছাড় খেয়ে পড়ল, মহন্ত, মহন্ত। ঘরের মধ্য থেকে যন্ত্রণায় কাতর কণ্ঠে মহন্ত উত্তর দিল, রায় কমল। বড় কষ্টে যেন মহন্ত দুয়ার খুলছিল। কমল বাইরে থেকে নিজের বিপদ ভুলে অতি উদ্বেগে বলল, কি হলো তোমার মহন্ত? দুয়ার খুলে মহন্ত কমলের পায়ের কাছে অবশভাবে লুটিয়ে পড়ে বলল, তোমার কি হলো রায় কমল? দুঃস্বপ্ন স্মরণ করে মানুষ যেমন শিউরিয়ে ওঠে, কমল তেমনি ভাবে শিউরিয়ে বলল, রঞ্জন এসেছিল। মহন্ত ব্যগ্রভাবে বলল, চলে গেছে? কমল বলল, তোমার কি হলো মহন্ত, এমন করছো কেন? অতি যন্ত্রণায় মহন্তের দেহখানা আঁকিয়ে বাঁকিয়ে গেল। তার মাঝেই সে বলল, বাঁচতে যে ইচ্ছে করছে রায় কমল, আমাকে বাঁচাও, আমি বিষ খেয়েছি। কমল মহন্তের বুকে মাথা ঠুকে বলল, কেন, কেন তুমি এমন করলে? রঞ্জনের আশা যে সইতে পারলাম না। কমল আমারই। বিষের যন্ত্রণায় মহন্ত গেগিয়ে উঠল, মুখে ফেনা আসলো। কমল যত্নে মুখখানার ফেনা পরিষ্কার করে দিয়ে বলল, সে তো আমার নয় গো, ছেলেবেলার সখা তো, আর সে নাই আমার। আর তুমি তো তাকে নিয়ে এলে, কেন তুমি তাড়িয়ে দিলে না? যন্ত্রণার মাঝেও মহন্ত হেসে বলল, রাধে রাধে রায় কমল, তা কি পারি? বৈরাগী ভিখারি জাত আমরা, হাসি আর মুখের মিষ্টিই তো আমাদের সম্পদ। আর শোনো। মহন্তের চেতনা যেন লুপ্ত হয়ে আসছিল। কমল পাশ কাটিয়ে বলল, কাকে বলল কে জানে, বোধহয় সর্বকালের সর্বস্থানের চিরচৈতন্যময়ী সেই গোবিন্দের চরণেই প্রশ্ন করল, আমি কি করব গো, আমার কি হবে গো? কে উত্তর দেবে? উপায়হীনা নারীর আর কিছুই করতে পারল না, শুধু প্রাণ ফেটে ডাকলো ওই মরণ পথের যাত্রীকে, মহন্ত, মহন্ত। মহন্ত আবার অতি কষ্টে চক্ষু মেলে বলল, হ্যাঁ শোনো, সেই কথাটা শোনো। পাপ আমারই মনের, পাপ তোমার নয়। রাধারানীর জাত তোমরা, গোবিন্দের লীলার ঠাই। পাপ তোমাদের ছুতেও পারে না গো। উফ। যন্ত্রণায় আবার দেহখানা আঁকিয়ে বাঁকিয়ে গেল, ফেনা ভেঙে জিভা বাইরে বেরিয়ে পড়ল। নিঃশব্দে কোমল সেই দেহখানা কোলে করে বসে রইল। মহন্তের সমাধি দিল কমল সেই জোড়ালতার কুঞ্জতলে। সন্ধ্যায় সেখানে দীপটিও জ্বালিয়ে দেয়। তারই সামনে সে কীর্তন করে। তেমনি লোক এখনো আখড়ায় জমে, তেমন আনন্দ। কমল হাসি মুখে সবাইকে আগ বাড়িয়ে নেয়, হাসি মুখে কথা বলে। আসে না শুধু একজন, সে রঞ্জন। ভোলা বলে, ডাকবো? কমল হেসে বলে, আসবে আপনা আপনি একদিন। লোকে বলে, হাসির ছটা ঘটা দেখেছ, শহরের বাজারে যায় না কেন? ছি ছি। মেয়েরা বলে, মরে না কেন? যাকে দশে বলে ছি, তার জীবনের কাজ কি? কমল হাসি মুখে বলে, মনুষ্য জনম বহু ভাগ্যে হয়েছে, তাকে ছাড়তে পারিনে, গোবিন্দ গোবিন্দ। শুধু এই কথাটা বলে ক্ষান্ত থাকে না। নিঃসংকোচে গ্রামের অতিথি কুটুম্ব, এমনকি গ্রামের জমিদার আসলে সেখানে পর্যন্ত সে পান হাতে হাসি পরিবেশন করে আসে। জমিদার রসিকতা করে বলে, বৈষ্ণবীর পান যেমন মিষ্টি, ঠোঁটের হাসি তার চেয়েও মিষ্টি। বৈষ্ণবী ঘোমটা একটু টেনে বলে, ভিখারির ওই তো সম্বল প্রভু। সেদিনও পাড়ার রামের মা বলল, কমল সিধাম যাবি? আমরা যাব ভট্টাচ মশাইয়ের সাথে। বৈষ্ণবী বলল, না। রামের মা বলল, সে কি লো, রোজে চাঁদ। কমল বলল,
ঠাকুরে আমার মন ওঠে না রামের মা, বলে হেসে সারা। রামের মা বলল, মরণ, তার আবার হাসি আছে। কমল আবার হেসে বলল, ওই তো আমার সম্বল গো। শরমের সীমারেখা পর্যন্ত জিভ কেটে পথে পথে বলে চলল, কলঙ্কিনী কলঙ্কিনী। ভোলা বলল, মারবো মাগিকে। কমল বাধা দিয়ে বলল, ছি। ভোলা বলে, তা বলে ওই বলবে নাকি? কমল সন্ধ্যা প্রদীপটা সমাধিতলে দিতে দিতে গান ধরল, বড় ভালোবাসি আমি কলঙ্কিনী নাম গো, কলঙ্কের তরে আমি হারাই কি শ্যাম গো, শ্যামের আগে রাধা দিয়ে ডাকে রাধে শ্যাম গো, মুখে তার মধুর হাসি, চোখে তার আনন্দ। কোনো অভিযোগ নেই, আক্ষেপ নেই, এলানো চুল। সে চুলের রাশির পরে খাঁচ কাটা গলাটি বেরিয়ে আঁচলখানা গাইতে গাইতে সে সমাধিস্থলে মাটিতে লুটিয়ে দিয়ে গদগদ কণ্ঠে স্মরণ করে, গুরু গুরু গুরু। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে শেয়ার করে দিও, আর পাঁচ ফোড়নের নতুন শ্রোতা হলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আগামী সপ্তাহে আবার আসবো অন্য একটা জানা অজানা গল্প নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।